আপনারা এবার একটু আমার কথা শুনুন এবং আবার একটু আমাকে নিশ্চিত করুন যে আমার কথা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। প্লিজ দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমার কথা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে আমার কথা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। প্রথমে যারা কমেন্ট করেছিলেন যে শুনতে পাচ্ছি না, তারা একটু দ্রুত কমেন্টে জানান যে আমাকে পুনরায় শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করব। আলোচনায় প্রবেশ আপনারা সরাসরি দ্বিঘাত সমীকরণে চলে যান, অর্থাৎ আমরা 85 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব। এখন দ্বিঘাত সমীকরণ মূলত কি সে ব্যাপারেও আমরা ইতিপূর্বে আলোচনায় অবগত হয়েছি। আমি অঙ্ক সমাধান করব, পাশাপাশি এই আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। ওকে, 85 নাম্বার, যেমন এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি সমান সমান হচ্ছে 0। ওকে, এখন দ্বিঘাত সমীকরণ আইডিয়াটা হচ্ছে মূলত যে এখানে দেখুন দুটো পক্ষ রয়েছে, এটি ডান পক্ষ, এটি বাম পক্ষ।
দ্বিঘাত সমীকরণে বাম পক্ষটিতে একটি চলক থাকবে। চলক আপনারা চেনেন, যেমন এখানে এক্স হচ্ছে একটি কি চলক, আর আমার তিনটি ধ্রুবক থাকবে, তিনটি ধ্রুবক রাশি থাকবে। কীরকম? যেমন এটিকে যদি আমরা এভাবে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস ধরেন বি এক্স প্লাস সি সমান 0। ওকে, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে এই জায়গাটায় আমাদের এক্স সবসময় থাকবে কি হিসেবে? চলক হিসেবে, অর্থাৎ যার মান পরিবর্তনশীল। ওকে, আর এই যে আমরা এক্স দেখতে পাচ্ছি, যেটি যে কোনো একটা এ দেখতে পাচ্ছি, এ যে কোনো একটা সংখ্যা থাকবে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে। যেমন 1 যদি থাকে, এ যদি এটা এ সমান যদি 1 হয়, তাহলে এটার চেহারাটা হবে মূলত শুধু এক্স স্কোয়ার, কারণ 1 থাকা না থাকা একই কথা। ওকে, এটার মান আমার যদি এ সমান যদি 2 হয়, তাহলে এটা হবে কি 2x স্কোয়ার। এ সমান যদি আমার 3 হয় এখানে, তাহলে সেটি হবে 3x স্কোয়ার। ওকে, আর যদি 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ার, 2 হলে 2x স্কোয়ার, 3 হলে 3x স্কোয়ার। অর্থাৎ এই যে এর মানটা, সেটা 1 হোক, 2 হোক, 3 হোক, এরা হচ্ছে ধ্রুবক, এদের কোনো চেঞ্জ নেই। একইভাবে আমাদের বি এর মান যদি 1 হয়, তাহলে আমাদের এই পদটি হবে মূলত কি শুধুমাত্র এক্স, কারণ 1 থাকা না থাকা একই কথা। আর যদি 2 হয় তাহলে এটি হবে 2x, আর যদি আমাদের এই ধ্রুবকটি যদি 3 হয় তাহলে এটি হবে আমার 3x। একইভাবে আপনার 4 হলে 4x, 5 হলে 5x। ওকে, আবার একইভাবে এই সি যে কোনো সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। সি এর সাথে আমাদের কোনো চলক থাকবে না। আমি আবারও বলছি, সি এর সাথে আমাদের কোনো চলক থাকবে না। তার মানে এখানে দুটো চলক আমরা দুটো জায়গায় চলক পাবো। এক হচ্ছে 2 নম্বর পদটিতে, আরেক হচ্ছে আমাদের 1 নম্বর পদটিতে। ওকে, আর এখানে ধ্রুবক আমাদের থাকবে কয়টা? 3টা, এ বি সি। অর্থাৎ এখানে এ বি সি এরা হচ্ছে মূলত কে? ধ্রুবক। ওকে, এখন আমাদের এটা হচ্ছে প্রাথমিক পরিচিতি যে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি। মূলত দ্বিঘাত সমীকরণের একটা বিষয় হচ্ছে এখানে যে এক্সের যে চলকটা থাকবে, এই চলকের পাওয়ারটা সবসময় কত হবে? 2 হবে, রাইট? যে দ্বিঘাত সমীকরণ এই কারণে আমরা বলছি যে এখানে পাওয়ারটা কি থাকবে? 2 থাকবে। আর একে বলা হয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ হচ্ছে এখানে চলক একটা, শুধু এক্স। ওকে, এই এক্স এর মানটা বের করলেই আপনারা দেখা যাচ্ছে এখানে এই সমীকরণটাকে প্রমাণ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে এক্স এর এমন একটা মান বসবে যে মানটা বসানোর ফলে আমরা এখানে এই রেজাল্টটা 0 পাবো। ওকে, আর এরকম এক্স এর যেহেতু পাওয়ার বা ঘাত হচ্ছে 2টি, তার মানে এরকম এক্স এর মান আমরা 2টি পাবো, যে দুটি মানকে এই সমীকরণে বসালে তাহলে আমাদের রেজাল্ট হবে কি 0। তাহলে এই ছিল মোটামুটিভাবে আমাদের প্রাথমিক ধারণা। এটি হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষ সবসময় 0 থাকবে। বাম পক্ষে আমাদের কি থাকবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এটি দ্বিঘাত, অর্থাৎ প্রথমটা এক্স স্কোয়ার, পরে এক্স। এখন দেখেন এই এ বি সি এই তিনটা হচ্ছে আমার কে? ধ্রুবক। যেমন এই যে আমি প্রথম যে সমীকরণ লিখিয়েছি, এখানে এ হচ্ছে 1, কারণ 1 হলে এক্স স্কোয়ার হয়, 1 দেখা যায় না। তাহলে এখানে বি হচ্ছে আমার কত? 6, এখানে সি হচ্ছে আমার 9। ব্যাস হয়ে গেল। তাহলে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব যে দ্বিঘাত সমীকরণের মূলত সমাধান প্রক্রিয়াতে আমরা মূলত এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভাবব। সেটি হচ্ছে, দেখুন তো এই জাতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কি করতাম? ধরেন এই বাম পক্ষ যদি দেখেন, এই বাম পক্ষকে আমরা কিন্তু মিডল ফ্যাক্টর করে আমরা কি করতাম? সমাধান করতাম, রাইট? আমরা কি করতাম? মিডল ফ্যাক্টর করে, উৎপাদক বিশ্লেষণের সময় আমরা মিডল ফ্যাক্টর করে সমাধান করেছি। এবং কখনো কখনো আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলেও আমরা সমাধান করেছি।
আপাতত আমি বাকি আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, তার পূর্বে আমি এটি পূর্বের নিয়মে একটু সমাধান করতে চাচ্ছি, অর্থাৎ একে কিভাবে আপনি উৎপাদকের বিশ্লেষণের সাথে বাম পক্ষটি সমাধান করতে পারেন। যেমন আমি যদি বাম পক্ষটি দেখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 সমান 0। একইভাবে x কমন নিলে x মাইনাস 3 কমন x মাইনাস 3, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 3 সমান 0। ওকে, আমরা যদি ডান পক্ষকে বাদ দেই, এভাবে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করেছি। ওকে, অর্থাৎ এখানে উৎপাদক যে দুটো উৎপাদক পেয়েছি দুটোই সেম। আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি x মাইনাস 3 হোল স্কোয়ার। ওকে, কারণ এখানে দুটো x মাইনাস 3 আছে, তার মানে দেখা যাচ্ছে যে আমাদের যে রেজাল্টটা, এই রেজাল্টটা একটা বর্গ রেজাল্ট। আর এই দুটো উৎপাদক যদি সেম হয় তাহলে সেটা কি বর্গ হয়। তার মানে আমরা এটাও বলতে পারি যে এটি একটি বর্গ সংখ্যা, রাইট। এই রাশিমালাটা টোটালটা মিলে কি একটা বর্গ। যা হোক, ওভাবে আমরা চিন্তা করব না, আমরা দেখব যে এইভাবে আমরা পূর্বের নিয়মে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এইভাবে দুটি উৎপাদক নির্ণয় করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎপাদক দুটি হচ্ছে একই, অর্থাৎ সেম। এখন সেম মানে আইডিয়াটা তো বুঝতে পেরেছেন যে এটাকে x মাইনাস 3 হোল স্কোয়ার লেখা যায়, কারণ এটা একটা, রাইট। আমি আপনাদের বিষয়টা আরও একটু গুছিয়ে দিচ্ছি। যেমন 6x প্লাস 9, একে দেখেন আপনি সূত্রে ফেলতে পারেন। কিভাবে সূত্রে ফেলতে পারেন? x স্কোয়ার মাইনাস 2a, তারপর এটি হচ্ছে b, তারপর 3 স্কোয়ার। তাহলে আলটিমেট এটি কী দাঁড়াচ্ছে? x মাইনাস 3 হোল স্কোয়ার। তার মানে কি এটার সমানও কিন্তু আমরা x মাইনাস 3 হোল স্কোয়ার লিখতে পারি। এর দ্বারা একটা সাংঘাতিক বিষয় আমরা প্রমাণ করতে পারি যে বাম পক্ষটি হচ্ছে একটি বর্গ সংখ্যা। বাম পক্ষটিকে একটি বর্গ, রাইট। এটি হচ্ছে কি আমার একটি বর্গ সংখ্যা। এইটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন। আমি পাশাপাশি এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট নিয়ে নেব। যেমন এই পক্ষটি হচ্ছে একটা বর্গ। ওকে, যখন আমার বর্গ হচ্ছে, বর্গ হওয়ার ক্ষেত্রে আমরা প্রমাণটা কি পেলাম? বর্গ হওয়ার ক্ষেত্রে প্রমাণটা পেলাম যে উৎপাদক দুটো কি একই, উৎপাদক দুটি কি একই। এটা একটা প্রমাণ পেলাম যে উৎপাদক বর্গ হওয়া মানে হচ্ছে আমার উৎপাদক এক্সের যে উৎপাদক, এই দুটি উৎপাদকই কি হবে? এক্স, অর্থাৎ এক্সের মানটা দুটোই কি হবে? সেম হবে। এইটুকু একটা আইডিয়া আমরা আপাতত একটু লিখে রাখলাম, হয়তো পরে আমাদের কাজে লাগতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে একটা অবস্থা। এখানে আমরা এক্সের মানটা যদি বের করি, তাহলে এক্সের দুটি মান আমরা পাচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস 3 সমান একটা 0। আবার আমরা বলতে পারি এক্স মাইনাস 3 সমান এটা সমানও 0। আমি এটা বলেছিলাম যে এ বি সমান সমান যদি 0 হয় তাহলে এ সমানও আপনি 0 লিখতে পারবেন, বি সমানও আপনি 0 লিখতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে 0 লিখলাম। এবার লক্ষ্য করুন যে এক্সের মান আমরা কি পেলাম? 3 পেলাম, অর্থাৎ দুটি এক্সের মানই হচ্ছে আমাদের 3। এখন আপনাদের কি মনে আছে যে এই যে এক্সের মান যে 3, এটাকে মূলত এর রুট বা কে মূল বা বীজ বলা হয়? প্লিজ আপনাদের কি এই আইডিয়াটুকু মনে আছে কিনা যে এটা হচ্ছে এই যে রাশিমালাটা আছে এর মূলত একটা রুট বা মূল, মানে এই যে সমীকরণটার এই যেটা আমি সমাধান করলাম এটির একটি রুট বা মূল হচ্ছে, এটা তো এখন পুরোটাই সমীকরণ, এই সমীকরণের রুট এবং মূল হচ্ছে মূলত আমার কি 3। এটি আপনাদের মনে আছে কিনা? তার মানে আমি কিন্তু এখানে বলতে পারি যে রুট এখানে দুটোই কি হয়েছে? সেম হয়েছে, রাইট।
অর্থাৎ এক্স এর মান দুটোই সেম হয়েছে। বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পেলাম যে এখানে দ্বিঘাত থাকার কারণে এক্স এর দুটি মান বের হলো। এবার আসেন আমি আরো একটি সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে আপনি যদি দেখেন ৮৬ নাম্বার সমস্যাটি একটু লক্ষ্য করেন। এখানে দেওয়া আছে আমার সরাসরি এক্স স্কোয়ার মাইনাস 2x তারপর হচ্ছে -2 সমান 0। আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে একে আপনি কোনোভাবেই মানে খুব সহজে মিডল ফ্যাক্টর করতে পারবেন না, যেটা যত সহজে মিডল ফ্যাক্টর এটি করতে পেরেছিলেন। কথাটা ক্লিয়ার? আপনি দেখুন এটা সহজে মিডল ফ্যাক্টর করতে পারছেন না। তার মানে যখন মিডল ফ্যাক্টর সহজে করতে পারছেন না তখন আপনাকে কি করতে হবে, এর যে এই দ্বিঘাত যে সমীকরণটা এরও তো এক্স এর মানটা আপনাকে বের করতে হবে। এখন এই এক্স এর মান দেখেন বের করার জন্য আমরা যে সূত্রটির উপর নির্ভর করি সেই সূত্রটি নিয়ে এখন আমরা কথা বলবো। এই সূত্রটার ক্ষেত্রে এক্স এর একটা মান বের করা হয় এভাবে -b, অর্থাৎ এটা হচ্ছে b, রাইট? আপনাদের তো এটি মনে আছে যে এটি হচ্ছে a, এটি হচ্ছে b, এটি হচ্ছে c, অর্থাৎ সংখ্যাটা, রাইট? অর্থাৎ আমরা এর এক্স এর দুটো মান বের করার জন্য আমরা এই কাজটা করি, b² - 4ac তারপর হচ্ছে 2a। এটা এক্স এর একটা মান। এক্স এর আরেকটা মান বের করার জন্য জাস্ট এই জায়গায় আমরা কি দেই, মাইনাস দেই। অর্থাৎ আমি যে কথাটা বলছি জাস্ট এখানে কি মাইনাস, এখানে আবার কি প্লাস, এখানে মাইনাস, তাহলে আপনি এক্স এর দুটো মান বের করতে পারবেন। অর্থাৎ এই যে এক্স এর দুটো মান আমি বের করব, বের করার তাহলে এই সূত্রটা কখন আমি ব্যবহার করব? অর্থাৎ এই সূত্রটা তখনই ব্যবহার করব যখন দেখবো আমি মিডল ফ্যাক্টর করতে পারতেছি না, a+b² অথবা a-b² আমি এটা ফেলতে পারতেছি না, তখন এক্স এর দুটি মান বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব, যেটাকেই আমরা দ্বিঘাত সমীকরণ হিসেবে চিনি। যে এই সূত্রটি মূলত হচ্ছে আমাদের এই আলোচনার মুখ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমি এটা এই কারণে এই সূত্রটা ব্যবহার করলাম, তাহলে কি এই অঙ্কটাকে আমি এই সূত্র ব্যবহার করে করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। এই সূত্রটা শুধু এই ক্ষেত্রে ব্যবহার করবেন না, যে কোনো দ্বিঘাত সমীকরণ ক্ষেত্রেই এই সূত্র ব্যবহার করে আপনি মান বের করতে পারবেন। যেমন আমি যদি এটিকে সমাধান করি, দেখুন সমাধানে কি আসে। আমি এই পাশেটার সমাধান করি, সমাধান করলে প্রথমত এক্স এর প্রথম মানটা বের করব, তাহলে -b এর জায়গায় এখানে রেজাল্ট কত, -b এর জায়গায় হচ্ছে -6, মাইনাস কত, -6, তারপর হচ্ছে প্লাস, দেখেন এখানে b হচ্ছে কি -6 স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে 4 a কি দেখেন a হচ্ছে এখানে কি 1, a হচ্ছে 1, তারপর c কি এখানে 9, 2a, রাইট? এখন 2a এর মানটা বসালে কত আসবে, আমার 1 আসবে, a হচ্ছে 1। এবার যদি আপনি হিসাব করেন তাহলে কি দাঁড়াচ্ছে, হিসাব যদি করেন এটা হচ্ছে মাইনাসে মাইনাসে +6, তারপর এখানে 6 6 36 মাইনাস উঠে যাবে, আর এখানে হচ্ছে মাইনাস কত 4 9 36, তার মানে এখানে 2, লক্ষ্য করে দেখুন 6, আর এটি হচ্ছে 0, এখানে হচ্ছে 2, তার মানে কি উত্তর হচ্ছে এখানে 3। দেখেন এক্স এর একটা মান আমি 3 পেলাম। এই জায়গাতে আপনাকে অসাধারণ একটি আইডিয়া নিয়ে কথা বলবো, ওকে? অসাধারণ একটি আইডিয়া নিয়ে কথা বলবো, প্লিজ লক্ষ্য করেন যে এই যে এখানে আমরা এই পদ্ধতিতেও এক্স এর মান 3 বের করতে পারি, আবার এই সূত্র ইউজ করেও বের করতে পারি। তার মানে এই সূত্রটা আমরা মূলত ইউজ করব এই দ্বিঘাত সমীকরণ এরকম থাক সব ক্ষেত্রে। আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা?
যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্টে জানান। আর দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, দেখেন তাহলে এক্স এর আরেকটা মান বের করব। আমি এক্স এর আসলে জায়গাটা কম, তারপরে আমি এক্স এর আরেকটা মান যদি বের করি, দেখেন তো এখানে জাস্ট শুধু একটা কি হবে, মাইনাস হবে। কারণ এই আমরা সূত্র বলেছিলাম কি একটা প্লাস হবে একটা মাইনাস হবে। মাইনাস যদি হয় তাহলে দেখেন বাকি সব তো ঠিকই থাকবে। তাহলে 6 মাইনাস রুট ওভার 0 বাই কি 2, তাহলে সমান সমান আমার কত আসবে, সমান সমান এটিও 3 আসবে। ওকে, তার মানে কি এটিও আমার এটি এক্স এর মান। তাহলে এক্স এর মান এই পাশেও 3 পেলাম, এই পাশেও আমি কি 3 পেলাম, রাইট। এবার আসেন যে এই আইডিয়াটা থেকে আমরা আরেকটা বিষয় জানবো যে দেখেন কখন দুটো মান সেম হবে। দেখেন এই প্রশ্নের জবাব আপনারা একটু লিখতে পারেন, কখন দুটো উৎপাদকই সেম হবে। দেখি তো আপনারা একটু দ্রুত কমেন্টে জানান তো যে কখন দুটি উৎপাদক অর্থাৎ কখন মূল দুটি অর্থাৎ যে সমীকরণের বীজ এই দুটো এক্স এর মান আমার কি হবে, সেম হবে, কখন এটি হবে একটু কমেন্টে জানান। দেখেন যখন এই যে সমীকরণটা আমার পূর্ণবর্গ হবে, অর্থাৎ বামপক্ষ যখন পূর্ণবর্গ হবে, বামপক্ষ পূর্ণবর্গ হওয়া মানেই হচ্ছে এই দুটো সেম হওয়া, রাইট, নাম্বার 1। আরও একটা ক্ষেত্রে আমাদের এই দুটো উত্তর সেম হবে, এটা এই সূত্রের ক্ষেত্রে আমরা বলবো। একটা ক্ষেত্রে আমরা বলেছি যে যখন আমার বামপক্ষটি বর্গ হলে তাহলে উৎপাদক দুটি সেম হবে। আরেকটা ক্ষেত্রে সেম হবে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে আমার এইটুকুর মান যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটুকু মান আমার ফাইনালি কত হয়েছিল, 0 হয়েছিল। আর এখানেও কি হয়েছিল, 0 হয়েছিল। 0 হওয়াতে কি হয়েছিল, 6 এর সাথে 0 যোগ করলে যা তাই, 6 এর সাথে 0 বিয়োগ করলেও তাই। তার মানে হচ্ছে আরেকটা ক্ষেত্রে আমাদের উৎপাদক দুটি অর্থাৎ এখানে মূল দুটি সমান হবে যদি আমার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। এটা নোট করে ফেলেন, খুব দ্রুত নোট করে ফেলেন যে আরেকটা ক্ষেত্রে আমাদের উৎপাদক দুটি 0 হবে যদি এই সূত্রভিত্তিক চিন্তা করেন। তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে, 4ac সমান 0 হলে উৎপাদক দুটি সেম হবে। কেন সেম হবে, কারণ হচ্ছে এই যে এখানে 0 আসলে এর সাথে যোগ করেন আর বিয়োগ করেন, দুটো সেম। যদি বুঝতে পারলে ইয়েস লিখে কমেন্ট করেন। তাহলে আমার এটি মানে উৎপাদক দুটি সেম হওয়ার দুটো ঘটনা আমি বর্ণনা করলাম যার উপর পরীক্ষায় প্রশ্ন আসে। নাম্বার 1, যদি আমার সমীকরণের বাম পক্ষটি যদি বর্গ হয়, রাইট। নাম্বার 2, যদি আমার এই যে রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমার কি হয়, 0 হয়। ক্লিয়ার? নোট করে রাখেন, পরে আবার আমি রিকল করব। ওকে, তাহলে এইটুকু মুছে ফেললাম। আর আমরা এইটুকু বুঝে ফেললাম, কি বুঝলাম, যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা এইভাবে দেখেন এই সূত্র দিয়ে আমরা কি সমাধান করতে পারি। তবে মিডল ফ্যাক্টর অথবা বর্গের সূত্র দিয়ে আমরা সবগুলোকে সমাধান করতে পারি না, কারণ সেটা অনেকটা জটিল হয়ে যায়। এবার আসুন এই সমস্যাটা নিয়ে আমি একটু কথা বলি, তাহলে আপনাদের আইডিয়াটি আরও সহজ হবে। ওকে, এবার একটু লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমাদের এক্স যেহেতু মিডল ফ্যাক্টর করার সুযোগ নেই, তো আমাদের কি করতে হবে, এক্স এর মান বসাতে হবে। ধরেন 1 নম্বর এক্স এর মানটা আমি বের করতে হলে আমার সূত্র কি হবে,
আমাদের সূত্র হবে মাইনাস বি প্লাস রুট ওভার দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। ওকে, এবার আমরা মান বসাবো দেখেন এখানে এর মান কত হবে 1, এর সমান কত হবে 1 হবে, কারণ 1 হলে এক্স স্কোয়ারই থাকে। এখানে বি সমান কত হবে -2, রাইট। এখানে সি সমান হবে -2, এইটুকু ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা মান বসাবো। তাহলে বি সমান হচ্ছে -2, -2 হলে আগেই মাইনাস আছে আরও -2 প্লাস, তারপর দেখেন বি স্কোয়ার -2 স্কোয়ার -4a হচ্ছে 1, সি হচ্ছে -2, সি হচ্ছে -2, একটু কেটে গেছে বুঝতে পারবেন, সমস্যা নেই। তারপর এ হচ্ছে 1 দেখেন, তাহলে এটা মাইনাসে মাইনাসে +2, তারপর প্লাস। এবার দেখেন এখানে ভিতরের মানটা এখানে 4, আর এটা মাইনাসে মাইনাসে +8, তাহলে দেখেন নিচে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা পেলাম 2 আর এখানে হচ্ছে 12, রাইট। একে আমরা আবার সমাধান করব। আমি এই 500টাকে আমার মনে হয় মুছে ফেলতে পারি আপাতত, আমাদের মূল তথ্যগুলি আমরা পেয়ে গেছিলাম। ওকে, আমরা আপাতত মুছে ফেলি, আশা করি আপাতত লাগবে না। আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই নোট করেছেন, আমাকে প্রয়োজনে জিজ্ঞাসা যখন করব তখন শুধু উত্তর দিয়ে দিবেন। এখন দেখেন আমি এটাকে উপরে তুলে নিয়ে হিসাব করতেছি, 2 প্লাস √12 নিচের লাইনটা এসেছিল যেটা 2। এখন আপনারা দেখেন এই জায়গায় আমি 12 পেয়েছি, কত থেকে 12 পেয়েছি, বি স্কোয়ার -4ac সমান এখানে 12 পেয়েছি। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এই জায়গায় আমার এই আইডিয়াটা পরবর্তীতে অনেক কাজে দেবে, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে বি স্কোয়ার -4ac সমান এখানে 12 আসছে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, এখন একই সাথে আরেকটা তথ্য জানাচ্ছি যে এই যে আমি 12 পেয়েছি, আগের ক্ষেত্রে আমি পেয়েছিলাম বি স্কোয়ার -4ac সমান 0, এটা আগেরটাতে পেয়েছিলাম। এবার আমি 0 পাইনি, যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম, বি স্কোয়ার -4ac 0 থেকে বড় পেয়েছি। দেখেন আগে সরাসরি 0 পেয়েছিলাম, এবার 0 থেকে বড় সংখ্যা পেয়েছি। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান যে এবার পেয়েছি এটা, আগে পেয়েছিলাম এটা, এবার 12 মানে কি শূন্যের চাইতে বড়। বলেন বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত কমেন্টে জানান, আজকে আপনাদের প্রচুর কমেন্ট দরকার। গুড, তার মানে এবার পেয়েছি শূন্যের চাইতে বড় এটা। ওকে, এইটুকু শুধু মাথায় রাখেন। আরেকটা বিষয় মাথায় রাখেন যে এটি পূর্ণবর্গ কোনো সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, নোট করে রাখেন। আমি একটু পরেই জিজ্ঞাসা করব যে এই সমীকরণে এখানে যে বি স্কোয়ার -4ac সমান যেটা পেলাম, যেটা শূন্যের চাইতে বড়, এই অংশটা কি আমার পূর্ণবর্গ সংখ্যা না? নোট করেন, আমি একটু পরে জিজ্ঞেস করব, বলতে হবে যে এখানে যে 12 পেয়েছি এটা শূন্যের চাইতে বড়, বাট এই বড়টা কি এটা পূর্ণবর্গ সংখ্যা না, রাইট। ওকে, এবার আমি একটু সামনে আগাবো, বলতে এক্স এর মানটা ফাইনালি একটু বের করবো। এখন চলুন এক্স এর মানটা আমরা বের করে নিই। তাহলে এক্স এর মানটা বের করার ক্ষেত্রে এখানে একটা ছোট্ট কাজ করব, 2 একে 3 4 12, 3 4 12 মানে হচ্ছে এরকম 3 4 12, তার মানে এটি পূর্ণবর্গ। এটিকে আমি বের করে নেব, আমি এভাবে যদি সাজাই, তাই কিনা? তাহলে এটা কাটা যাবে, তাহলে কি 2√12
3 হবে, রাইট? কারণ 2 রুট ওভার মুক্ত হবে, 3 রুট ওভার মুক্ত হবে না, তার মানে 2 রুট ওভার 3। ওকে, এবার দেখেন, তাহলে আমি এখানে 2 রুট ওভার 3 লিখতে পারি, নিচে 2। তাহলে এবার যদি আমি 2 কমন নিই, তাহলে 1 প্লাস রুট ওভার 3, তাহলে গুণ অবস্থায় যেহেতু আসছে কাটতে পারি, তার মানে একটা মান আসলো আমার কি 1 প্লাস রুট ওভার 3। ওকে, তাহলে এক্স এর একটা মান আমরা পেলাম কি, এক্স এর একটা মান আমরা পেলাম। ওকে, এবার আমরা নেক্সট আবার মাইনাস দিয়ে করব। মাইনাস দিয়ে যদি করি তাহলে এই জায়গাগুলিতে মাইনাস চেঞ্জ হবে, বাকি সব তো ঠিকই থাকবে, এই জায়গাগুলোতে কি হবে, মাইনাস চেঞ্জ হবে। মাইনাস যদি চেঞ্জ হয় তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে দেখেন, মাইনাস 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 1 মাইনাস রুট ওভার 3। তাহলে এক্স এর আরেকটা মান আমি পাবো কি, এক্স 1 এর একটা মান পেলাম, আবার যদি পরের এক্স এর কথা বলি 1 মাইনাস রুট ওভার 3। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। তাহলে আমরা প্রথমত যে অঙ্কটা করেছিলাম সেটি ছিল কত, 85। 85 85 আমরা পেয়েছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, রাইট? তারপর এবার আমরা যেটা পেয়েছি, এবার আমরা পেয়েছি 86 বি স্কোয়ার মাইনাস 4ac সমান, সেটা শূন্যের চেয়ে বড় পেয়েছি, আর এই মানটা ছিল পূর্ণবর্গ, ছিল না, পূর্ণবর্গ নয়। এখন আরেকটা বিষয় দেখেন, এটা একটা আইডিয়া, পূর্ণবর্গ নয় এই মানটা। আরেকটা জিনিস বলেন তো, এখানে যে এক্সে দুটো মান পেলাম, এই দুটো মান কি সমান, সেম? যেটা এখানে আমরা এই দুটো মান কি পেয়েছিলাম, সেম পেয়েছিলাম, রাইট? আমার এখানে কি ছিল, উৎপাদক দুটি কি ছিল, এখানে এক্স দুটো কি ছিল, সেম ছিল, কিন্তু এখানে কি এক্স দুটো সেম? বলেন, এক্স 1 আর 2 এক্স এর মান কি সেম? বলেন, নট সেম। অর্থাৎ প্রথমত হচ্ছে এখানে এক্স এর মানটা সেম, আর যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান যখন 0 হয়েছে, আবার যখন বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চাইতে বড় হয়েছে, এইটুকু আমার পূর্ণবর্গ ছিল না, এবং এক্স এর মানটাও আমার কি ছিল না, নট সেম, সেম ছিল না। ক্লিয়ার? নোট করে রাখেন, বারবার বলছি নোট করে রাখেন, একটু পরে আমি জিজ্ঞাসা করব। এবার আসেন আমরা আরও একটি অঙ্ক করব, এবং একটা জটিল বিষয়কে আজকে চিরদিনের জন্য আপনার মাঝখান থেকে ভীতিটা দূর করে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপনাদেরকে আমি একটা জটিল আস্তানায় নিয়ে যাচ্ছি, শুধু অপেক্ষা করুন। এবার আরেকটি অঙ্ক আমরা দেখব, 87 নাম্বার অঙ্কটা। প্লিজ খুব দ্রুত একটু লক্ষ্য করেন 87 নাম্বার যে অঙ্কটা, তবে অবশ্যই বরাবরের মতো আপনারা কি করবেন, কমেন্ট করবেন। 87 নম্বর অঙ্কে এখানে কি বলছে, 87 নাম্বার অঙ্ক, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 0। ওকে, এবার দেখেন এই জায়গায় আপনি মিডল ফ্যাক্টর করতে পারবেন কি না। আপনি মিডল ফ্যাক্টর করে সমাধান করতে পারবেন, কোনো সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন কিনা? আপনি মিডল ফ্যাক্টর করে সমাধান করতে পারবেন। কিভাবে দেখেন, আপনি যদি এটা 4, তার মানে কি 4x মাইনাস x মাইনাস 2, তাহলে
আপনি যদি 2x কমন নেন তাহলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 সমান 0। তাহলে x প্লাস 2 এখানে 2x মাইনাস 1 সমান 0। সুতরাং এখানে একটা হবে x সমান সমান মাইনাস 2, একটা লাইন কম লিখলে পরে বিপদ হয়ে যায়। x মাইনাস 2 প্লাস 2 সমান 0, 2x মাইনাস সমান 0। তাহলে x সমান সমান হচ্ছে কত, মাইনাস 2। আর সুতরাং x সমান সমান এখানে কত হবে, ওই পাশে 1 গেলে 1, 2 দ্বারা ভাগ, অর্থাৎ x এর দুটো মান আমরা পেলাম। প্রমাণিত হলো একে আমরা মিডল ফ্যাক্টর করে সমাধান করতে পারি। কিন্তু আমার কথা সেটি না, আমার কথা তো ওই সূত্রে ফেরত যাব আমরা, কারণ সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা উদ্ঘাটন করব। তবে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এই দুটি জিনিসকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে রেজাল্টটা, এই রেজাল্টটা একটা -2 আর একটা হচ্ছে কি আমার অর্ধেক, হাফ। ক্লিয়ার? এবার আসেন আমরা অঙ্কটার দিকে যাব। দাগটা মুছে ফেলেছি। x² প্লাস 3x, 2x² প্লাস 3x, তারপর হচ্ছে -2 সমান 0। তাহলে x1 এর মানটা আমরা বের করি। x1 এর মান যদি বের করি তাহলে আমরা কি করব, -b প্লাস √b² মাইনাস 4ac 2a। ওকে, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের a সমান সমান হচ্ছে 2, b সমান সমান হচ্ছে 3, c সমান হচ্ছে -2। ক্লিয়ার? মানটা দেখেন, এটা 2, এটি 3, এটি হচ্ছে -2। ওকে, এবার মান বসান। তাহলে b হচ্ছে কে -3, b² তার মানে কি 3² মাইনাস এখানে 4, a হচ্ছে কত 2, c হচ্ছে কত -2, 2a কত 2। তাহলে এখানে -3 প্লাস √ এখানে কত 9, তাহলে মাইনাসে মাইনাস প্লাস, 4 4 16, রাইট? এখানে 4, তাহলে -3 -25 4। আমি এ নিয়ে কথা বলবো, অবশ্যই বলবো, তার আগে আমাকে একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান যে এই জায়গায় b² মাইনাস 4ac সমান আমরা কি পেলাম, বলেন। b² মাইনাস 4ac সমান আমরা কি পেলাম, 25 পেয়েছি। কি পেয়েছি? 25 পেয়েছি, ঠিক না? দেখে আপনারা একটু কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, এখন এবার কি আমাকে বলবেন যে এই আইডিয়াটাও কিন্তু b² মাইনাস 4ac, যেটি শূন্যের চাইতে বড়, কিন্তু একই সাথে এটি হচ্ছে আমার পূর্ণবর্গ। তার মানে আমি এবার গিয়ে 87 নম্বরে যেটা পাচ্ছি সেটি হচ্ছে কি পাচ্ছি, 87 নম্বরে গিয়ে পাচ্ছি b² মাইনাস 4ac শূন্যের চাইতে বড়, শূন্যের চাইতে বড়। একই সাথে সেটি এর মানটা হচ্ছে আমার কি পূর্ণবর্গ, এই মানটা হচ্ছে আমার পূর্ণবর্গ। ওকে, আবার তবে আমাদের x এর মানটা সেম নাকি নট সেম সেটা আমাদের একটু দেখতে হবে। চলুন তাহলে একটু দেখি আমরা এই জায়গাগুলিতে। এবার যদি কি করি, সরাসরি যদি দেখুন, আমার এই মুহূর্তে কমেন্ট দেখার আলাদা ডিভাইসটা এখানে নেই, এই কারণে বারবার আমাকে স্ক্রিন চেঞ্জ করে দেখতে হচ্ছে। ওকে,
তাহলে দেখেন আমরা এই জায়গাতে একটু চেঞ্জ করে নিচ্ছি। যদি চেঞ্জ করে নেই, ও হ্যাঁ, এটা তো আমি শেষ করিনি, তাই না? এটা শেষ করিনি, একটু শেষ করে নিই, সরি। এটা পরে চেঞ্জ করতেছি, ধরেন এই পর্যন্ত চেঞ্জ থাক, আমরা প্লাস দিয়ে একটু মানটা শেষ করে নিই। তাহলে মানটা আসতে আছে কি -3 + 5 4, তাহলে এখানে আসতে আছে কত 2/4 সমান হাফ। তাহলে 1 সমান একটা মান পেলাম কত হাফ। ওকে, এবার আমরা মাইনাস দিয়ে দেখব। মাইনাস দিয়ে যদি দেখি তাহলে কি হবে, মাইনাস দিয়ে যদি দেখি তাহলে আমাদের আরেকটা এক্স এর মান আসতে আছে কত -3, এখানে কি -5, নিচে কত 4, তাহলে -8 4, তার মানে -2। তাহলে এক্স এর আরেকটা মান আসছে কত -2, রাইট? বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এক্স এর আরেকটা মান আসলো কি -2। এখন এক্স এর এই দুটো মান থেকে আমরা বলতে পারি যে এক্স এর মান, এটার মানটাও কি নট সেম, রাইট? আমরা কি বলতে পারি, নট সেম। ওকে, আপনাদের মনে আছে কিনা এখানে নট মানে সেম এর ভিতর যে দুটো মান পেয়েছিলাম, একটা মান ছিল এক্স সমান সমান কত ছিল, একটু আমি দেখে লিখে নিচ্ছি, 1 + √3, আরেকটা মান ছিল আমাদের 1 - √3। এক্স এর এই দুটো মান ছিল। এখানে এক্স এর দুটো মানের ভিতর একটা হচ্ছে -2, আরেকটা হচ্ছে আমার হাফ, রাইট? এক্স এর দুটো মান কি কি? এক্স এর দুটো মান একটা হচ্ছে -2, আরেকটা হচ্ছে আমার কি হাফ। এবার এখানে এক্স এর দুটো মান ছিল, একটা মান ছিল কি আমার 3, আরেকটাও ছিল কি 3। আসেন এবার আমি একটা সমাধানে আসব এত লম্বা আলোচনার। সেটা হচ্ছে এই যে অঙ্কগুলো করলাম, এখানে আমি 3টা ক্যাটাগরিকে সামনে এনেছি। কয়টা ক্যাটাগরিকে? 3টা ক্যাটাগরিতে। আরও একটি ক্যাটাগরি ছিল, ওটা ইচ্ছে করে নিয়ে আসেনি। আমাদের এইটুকু দিয়েই সমস্ত পরীক্ষায় আমরা পার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাহলে আসুন এবার আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথাটি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, যদি b² - 4ac = 0 হয়, তাহলে আমাদের যে দাবিগুলো ছিল, একটা দাবি হচ্ছে সমীকরণটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে 1। 2 নম্বর দাবি হচ্ছে যে মূলদ্বয় সমান হবে। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা, দ্রুত একটু কমেন্টে জানান। এই প্রথম শর্ত থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সমীকরণটি পূর্ণবর্গ হবে, এটা সমান যদি 0 হয়, রাইট? আর যদি মূল দুটিও কি হবে, সমান হবে। তার মানে আপনার এখানে একটা তথ্য মাথায় রাখতে হবে, যদি কখনো কেউ আপনাকে বলে যে একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণ মূলদ্বয় সমান, তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে তাহলে সমীকরণটা পূর্ণবর্গ, অথবা বিশ্বাস রাখতে হবে যে b² - 4ac = 0, এই কথাটা বিশ্বাস রাখতে হবে। এটা বললে এটা আর এটা বিশ্বাস করবেন, আর কেউ যদি বলে সমীকরণটি পূর্ণবর্গ, তাহলে বিশ্বাস করবেন b² - 4ac = 0 এবং মূলদ্বয় সমান। অর্থাৎ এটা বললে এই দুটো বিশ্বাস করবেন, এটা বললে এই দুটো বিশ্বাস করবেন, সব ক্ষেত্রেই b² - 4ac = 0, অর্থাৎ 0। একটা বিষয় আসলো। এবার আসেন আমাদের পরের ধাপটাতে, যে আমাদের এই কন্ডিশনটা যদি এমন হয়, দেখেন কেমন, যে যদি b² - 4ac শূন্যের চাইতে বড় হয়, এই যে এটাও কিন্তু শূন্যের চাইতে বড়, আমরা যে পরেরটা করব এটাও শূন্যের চাইতে বড়, তবে পার্থক্য শুধু এই জায়গাটায়, এটা পূর্ণবর্গ নয়, এটা পূর্ণবর্গ।
তাহলে পূর্ণবর্গ নয় এবং পূর্ণবর্গ হলে রেজাল্টটা কী আসে সেটাই আমরা একটু দেখব। সেটা হচ্ছে যখন পূর্ণবর্গ হবে না তখন যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এই যে দেখেন মূল দুটো, একটা 1 + √3 মানে এটা কি অমূলদ সংখ্যা, কি অমূলদ সংখ্যা। আপনি যে কোনো মানে মৌলিক সংখ্যার বর্গমূলই হচ্ছে কি অমূলদ সংখ্যা, রাইট। তার মানে যখন পূর্ণবর্গ হচ্ছে না তখন রেজাল্টটা আসবে আমাদের অমূলদ সংখ্যা। কি আসবে? আমাদের রেজাল্টটা আসবে অমূলদ সংখ্যা। এই দুটোই কিন্তু শূন্যের চাইতে বড়। কিন্তু যখন পূর্ণবর্গ হচ্ছে না তখন রেজাল্টটা আসবে কি অমূলদ সংখ্যা। তার মানে আমরা পাচ্ছি যদি কখনো আপনি রেজাল্টটা অমূলদ সংখ্যা পান, এই পর্যন্ত প্রশ্ন কঠিন করে না। যদি রেজাল্টটা কেউ যদি আপনি দাবি করেন অমূলদ সংখ্যা, তাহলে মনে রাখবেন যে b² - 4ac যেটা শূন্যের চেয়ে বড় মানটা পূর্ণবর্গ না, রাইট। এবং রেজাল্ট দুটো এটার ক্ষেত্রে মানে শূন্যের চাইতে বড় হওয়া মানেই রেজাল্ট দুটো সেম হবে না, দুটো একই কথা। যে শূন্যের চাইতে বড় হওয়া মানে এটাও রেজাল্ট সেম হবে না, এটাও নট সেম, এটাও নট সেম। ওকে, শুধু পার্থক্য হচ্ছে পূর্ণবর্গ না হলে অমূলদ সংখ্যা, আর যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটি হবে আমাদের মূলদ সংখ্যা। ওই অসমান রেজাল্ট দুটো কি হবে? মূলদ সংখ্যা, রাইট। তার মানে কি এই যে দেখেন -2 এটা মূলদ সংখ্যা, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। আর যে কোনো সাধারণ ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলি। এখানে হাফ হচ্ছে সাধারণ সংখ্যা, তার মানে এই দুটো রেজাল্ট হচ্ছে আমার মূলদ সংখ্যা। তাহলে আমরা শুধু এই কন্ডিশনটার উপর নির্ভর করে আমরা সিরিয়াস দুটি সিদ্ধান্ত নিলাম। সেটি হচ্ছে যদি আমার এটি পূর্ণবর্গ না হয় তাহলে রেজাল্ট আমাদেরকে যে মান দুটি আসবে তারা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা কেন মিডল ফ্যাক্টর করে সমাধান পাই না? যেমন এই ক্ষেত্রে আমরা মিডল ফ্যাক্টর করে সমাধান পাই, কিন্তু এই ক্ষেত্রে পাই না কেন? ওই যে আমরা অমূলদ সংখ্যা তো বের করাটা কঠিন, এই কারণেই আমাদের এই টাইপের অঙ্ক হলে আমাকে এই সমীকরণের সূত্রটি ব্যবহার ব্যতীত আমাদের সমাধান করার কোনো সুযোগ নেই। বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনি সমাধান করার সুযোগ পাবেন, রাইট। কিন্তু এটার ক্ষেত্রে আপনি পাবেন না। এখন দেখেন আমরা দেখলাম যে তাহলে পূর্ণবর্গ হলে সেটি মূলদ সংখ্যা। আমাদের কথাটা এবারে একটু ফিনিশিংয়ের দিকে যাব। ফিনিশিংটা হচ্ছে এরকম যে এই যে জিনিসটা এরা কিন্তু বাস্তব সংখ্যা, অমূলদ হলেও কি এরা বাস্তব, অর্থাৎ বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তার মানে এরা একটা ক্যারেক্টার দুটোর সাথে মিলে যাবে। আমি এটা একটু ব্ল্যাক কালারে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটি হচ্ছে আমার কি অমূলদ সংখ্যা, সরি মূলদ সংখ্যা। ওকে, এবার 2 নম্বরটা দেখেন, এটার আর এটার ক্যারেক্টার এই জায়গাটায় মিলে যাবে যে এরা বাস্তব ও রেজাল্টটা হচ্ছে কি অসমান, আর এটা কি সমান, রাইট। তাহলে এটা বাস্তব সংখ্যা ও অসমান, ক্লিয়ার? আমরা অনেক জটিল একটা আইডিয়াকে এবার দাঁড় করিয়ে ফেলেছি। সেটি হচ্ছে এই শখটা আপনি সেভ করে রাখবেন, নোট করে রাখবেন আজীবন, আর দ্বিঘাত সমীকরণ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলুন আমরা এখন পরপর অনেকগুলি সমস্যার সমাধান করব, দেখবেন সব মুহূর্তে পানির মতো সহজ মনে হবে। প্লিজ এইটুকু বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানান। আমি দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, দ্রুত কমেন্টে জানান। আর সবাই একটু দ্রুত রেসপন্স করুন। গুড।
ওকে, তাহলে এই টোটাল আইডিয়াটা আপনারা একটু আপনাদের মতো করে নোট করে নেবেন। ওকে, এবার আমি অঙ্কে চলে যাব, দেখা যাক অঙ্কে কি বলা হয়। আমার মনে হয় যে এই পাশে আমি বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবো। ওকে, আমি সমীকরণের অঙ্কগুলো নিয়ে পরেও কথা বলতে পারবো, আমি সরাসরি একটু চলে যাব ওকে 107 নম্বর অঙ্কে যান। 107 নম্বর অঙ্কে 107 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 107 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোন দুটি x² - x - 6 সমীকরণের মূল। তাহলে এই সমীকরণের মূলটা জাস্ট আপনি দেখেন, এটা এমনিতেই মিডল ফ্যাক্টর হবে, তার মানে কি মিডল ফ্যাক্টর করে উত্তরটা বের করে ফেলবেন, তাহলে সমীকরণের মূল মানে কি x এর মানটা পেয়ে যাবেন, রাইট? অথবা আপনি সূত্র প্রয়োগ করেও করতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা এটা দুভাবেই দেখবেন। এখন আসেন আমরা সরাসরি 6² 108 নম্বর অঙ্কটা দেখব। 108 নম্বর অঙ্কটা দেখেন। 108 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে 6x² 108 6x² - 7x - 4 0, এই সমীকরণটার মূলদ্বয়ের প্রকৃতি কি হবে? এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা কিন্তু এই তিনটা ক্যারেক্টার দেখেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি, রাইট? এই তিনটা ক্যারেক্টার দেখেই সিদ্ধান্ত নিতে পারি। যেমন আমি b² - 4ac মানটা যদি বের করে দেখব, শুধু এখানে b² কত -7, 4, a কত 6, c কত -4, তাহলে দেখেন 7 7 49, এদিকে হচ্ছে কত আমার 4 6 24, তাহলে 4 24 4 4 16, 4 2 8 9, তাহলে প্লাস কত আমার এখানে আসতেছে কত প্লাস আমার এখানে 96। ওকে, 96 যদি হয় 9 10 15 5 হাতের 1 9 4 কত 13 13 আর 1 কত 14, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 145। 145 যেহেতু, দেখেন 145 যেটা হচ্ছে আপনার সংখ্যাটা একটু খেয়াল করেন, এটা কোনটাতে পড়ে? প্রথমত হচ্ছে এটা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। দেখেন a² - 4² 4ac মান কি? এটা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ যদি না হয় তাহলে রেজাল্টটা হবে অমূলদ সংখ্যা, বাস্তব ও অসমান। তবে যদি অমূলদ অপশনটা না থাকে, মূলদ অমূলদ কোনো টেনশন নাই, এই অপশনটা থাকলে তো আর আপনার পার্থক্য করার দরকার নেই এই দুটো মাঝে, কারণ এই ক্যারেক্টার সেম। তাহলে দেখেন আমাদের উত্তর কোনটা আছে? বাস্তব ও অসমান আছে, মূলদ অমূলদ কনসেপ্টটা নেই। বলেন বুঝতে পেরেছেন কিনা? বাস্তব ও অসমান, প্লিজ দ্রুত কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। গুড, এবার তাহলে আমরা সামনে আগাবো। ওকে, এবার দেখেন 108 নম্বর যে অঙ্কটা, 108 নম্বর, সরি 109 নম্বর, ax² + bx + c = 0 সমীকরণের মূল দুটি মূলদ হবে। দেখেন বলছে কি সমীকরণের মূল দুটি মূলদ হবে, কোন ক্ষেত্রে হবে? দেখেন মূলদ হবে যদি আমার b² - 4ac পূর্ণবর্গ হয়, b² - 4ac কি হয়? পূর্ণবর্গ হয়। তাহলে উত্তর কত হবে আমার? খ, উত্তর কত হবে? খ। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন বুঝতে পারছেন কিনা? আপনি একটা না বলে যাব, কোথাও বুঝতে না পারলে আপনারা কমেন্ট করবেন, বুঝতে পারলেও কমেন্ট করবেন।
দেখেন মূল সমীকরণ মূল দুটি মূলত হবে কখন মূলত হবে, যখন আমার বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন 110 নম্বর, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের মূল দুয়ের সমান হওয়ার শর্ত কে? দেখেন সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হবে? 0 হবে। ওকে, এবার আসুন আমাদের 111 নম্বর অঙ্কটা, যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমান 0 হয়, তাহলে সমীকরণটির মূল যদি 4 হয়, তাহলে আপনি মান বের করে দেখেন, এটা নর্মালি পাবেন সি এর মান কত হবে। এবার দেখেন 112 নম্বর থেকে আমি এক দুটো অঙ্ক করি, তাহলে আপনাদের আইডিয়া চিরতরে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন 112 নম্বর অঙ্কে বলা হচ্ছে পি এর মান কত হলে বি 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। আমি আবারও বলছি, এখানে বলা হচ্ছে বি 4x স্কোয়ার মাইনাস পি এক্স, 4x স্কোয়ার মাইনাস পি এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9, এটাকে তারা পূর্ণবর্গ বলছে। এখন আপনি বলেন যে পূর্ণবর্গ যদি তারাই বলে দেয়, তাহলে তো আলটিমেট আমার কি পূর্ণবর্গ যদি বলে, তাহলে আলটিমেট দেখেন এটাকে পূর্ণবর্গ বলছে সমীকরণটিকে, আলটিমেট তাহলে আমাদের কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমার 0 হবে। এখন দেখেন আমি এটি কেন লিখলাম, এটিও একটা প্রশ্ন। এটি লেখার কারণ হচ্ছে আমাকে এখানে পি এর মান জানতে চেয়েছে। এখন পিটাকে দেখেন, পিটা হচ্ছে মূলত এই বি, অর্থাৎ একে যদি চেঞ্জ করেন তাহলে এটা পি স্কোয়ার হবে। ওকে, আর হচ্ছে 4ac-র ভিতর যদি চেঞ্জ করেন আপনার কার পি এর মান বের করবেন, তাহলে এ হচ্ছে কত? এ হচ্ছে 4, তাহলে 4 বসান, সি হচ্ছে কত? 9, তার মানে 0। এই কারণে আমি যেহেতু এর ভিতরে পি এর মানটা বের করলেই হচ্ছে, তার মানে শর্ত এটা পূর্ণবর্গ হয়, আমি জাস্ট এইটুকুর মানটা বের করব, বেশ। ওকে, ক্লিয়ার? তাহলে দেখেন এখানে পি স্কোয়ার, এখানে মাইনাস কে, এখানে আমার 4 ইন্টু 4 নং 36, তার মানে 0। তাহলে এখানে কত হচ্ছে? 4 6 24, 4 3 4 12, আর 2 কত? 44। ওকে, তার মানে হচ্ছে আমাদের মূলত 144। তাহলে লক্ষ্য করে দেখেন পি স্কোয়ার সমান সমান 144, যেটাকে আমি লিখতে পারি কি 12 স্কোয়ার। সুতরাং পি এর মান আমরা পাচ্ছি কত? 12। ব্যাস হয়ে গেল। আমাদের কিন্তু এখানে প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। গুড। তাহলে এখানে সবকটা অঙ্কই আপনারা পারবেন। এখানে 113 নম্বর পি এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। তার মানে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এর মাঝে মানটা কে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, অর্থাৎ আপনার যখনই এই কন্ডিশনটা বলবে তখন এটি বসিয়ে, সাধারণত পি এর মান এখানে বি এর মানটা চাওয়া হচ্ছে, পি কে এখানে কি বলা হচ্ছে? বি কে এখানে পি বলা হচ্ছে। তার মানে কি এইটুকুতে মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কারণ আপনি এখানে কি হবে আপনার দেখুন, আপনারা যারা দীর্ঘ সময় ধরে ক্লাস করছেন একটু বেশি উইক, তাদের উচিত হচ্ছে ক্লাসটা পুনরায় দেখা। পুনরায় কেন দেখবেন? কারণ এটা হচ্ছে আপনার গণিতের লেভেলের কারণে দেখবেন। আর যারা মোটামুটিও বুঝেন তাদের টোটাল আইডিয়াতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চিরতরে আপনার এই ভীতিটা কেটে যাবে। ওকে, এখন দেখেন তাহলে কি আমি একটু রেখে দিতে পারি যে 113 114 115 116 17 আপনারা পারবেন।
সবকটা একই টাইপের অঙ্ক। 116 নাম্বার। ওকে, 116 নাম্বার কি বলছে, জাস্ট এটিকে আপনি সাজিয়ে নেবেন। আমি আবারও বলছি, একে জাস্ট আপনি সাজিয়ে নেবেন। ওকে, আমি একটু এদিকে মুছে ফেলি, একটু জায়গা বড় করে। এখানে 116 নাম্বারটা দেখেন, 116 নম্বর বলা হচ্ছে এর মান চাওয়া হচ্ছে। কার মান? এর মান চাওয়া হচ্ছে। আর তথ্য দেওয়া আছে 12x প্লাস এ এক্স স্কোয়ার। কথাটা ক্লিয়ার? এইটুকু তথ্য দেওয়া হয়েছে। এখন তাহলে এটা আপনি কিভাবে বের করবেন? প্রথমত হচ্ছে এখানে আরেকটা কথা বলা হচ্ছে, এখানেও কিন্তু পূর্ণবর্গ বলা হচ্ছে এটাকে। এটাকে যেহেতু পূর্ণবর্গ বলা হয়েছে, আপনারা যারা দুর্বল আছেন তারা একটু সাজিয়ে নিতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে 12x প্লাস 9, যারা এক্সপার্ট আছেন তাদের সাজাতে হবে না। তাহলে পূর্ণবর্গ মানে কি 4ac সমান 0। আর যারা এক্সপার্ট আছেন তারা সরাসরি এভাবে মানটা বের করে ফেলবেন, কারণ এটা ওপাশে নিয়ে বি এর মান বের করতে গেলে √4ac দিলেই হয়ে যাবে। তাহলে এখানে 4 কত? ও এখানে তো আমার চেয়েছে কার? বি এর মান চায় নাই, আমার চেয়েছে এর মান। এর মান যেহেতু চেয়েছে, তাহলে এখানে বি বের করেন। একটু লক্ষ্য করেন যে এখানে আমার কিসের মান বের করতে হবে? বি এর মান বের করতে, বি এর মানটা বসান। তাহলে বি এর মান এখানে কত? -12। তাহলে -12 যদি হয়, এটা ওপাশে আর এটা ওপাশে নিয়ে যান, কারণ আমাদের তো নিতেই হবে, কারণ এর মানটা বের করতে হবে। তাহলে এর মান তো আর এখানে নেই যে বসাবেন কি, এর মানই চেয়েছে। তাহলে সি হচ্ছে আমাদের কত? 9। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 144, এই পাশে হচ্ছে 36a, রাইট? তাহলে আপনি যদি সরাসরি, সুতরাং এ সমান সমান আপনার কত? 144, এখানে কত? 36। তাহলে কাটলে কত হবে? 4। বেশ, উত্তর হয়ে গেল। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন যদি বুঝতে পারেন। ওকে, তাহলে আপনারা দ্বিঘাত সমীকরণের এই রিলেটেড সমস্যাগুলো আপনারা দেখা যাচ্ছে যে এই ভিত্তিতে যে আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে আপনি সমাধান করতে পারবেন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা যারা একটু দুর্বল আছেন তারা আরও একাধিকবার দেখে নেন, ইনশাল্লাহ সমস্যা কেটে যাবে। ওকে, তাহলে এই টপিকটা আমাদের কি ফাইনাল। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে কিছু ম্যাথ রয়েছে, ম্যাথ বিশেষ করে সমীকরণ রিলেটেড কিছু ম্যাথ রয়েছে, আরও কিছু ম্যাথ রয়েছে। আমরা অল্প একটু সময় নিয়ে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব। চলুন, আমাদের মূল আলোচনা শেষ, এখন খুব একটা সময় লাগবে না। ওকে, প্লিজ আপনারা একটু ফাইনাল মতামত দিতে পারেন যে আসলে পুরো আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত একটু কমেন্টে জানান যে সম্পূর্ণ আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। এখন আপনাদের সাথে আমি একটু কথা বলি। কথাটা হচ্ছে এই, এখানে 24, আপনারা একটু আমাকে কমেন্ট করে হেল্প করবেন প্লিজ। সেটি হচ্ছে যেমন 87, 88, 89, 90, 91, 92, 93, 94। দেখেন এই অঙ্কগুলো কিন্তু জাস্ট সমীকরণের সমাধান, অর্থাৎ আমরা গত ক্লাসে যা পড়েছি সব কটা অঙ্ক সেম, রাইট? জাস্ট এক্স এর মানটা আপনাকে বের করতে হবে। আমি মনে করি গত ক্লাস যেহেতু আমরা এই অঙ্কগুলোই করেছি, জাস্ট সমীকরণ আকারে করে নিই, তো আমি রিকোয়েস্ট করব এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলেও আপনারা করেন প্লিজ। এক্ষেত্রে যদি আপনাদের আপত্তি না থাকে, আমার মনে হয় অঙ্কগুলো করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবুও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন প্লিজ। এখানে পলাশ কুমার দাস বলেছেন সবগুলো করে দেন, না এটা সম্ভব না তো। এখানে দেখেন সবকটা অঙ্কই আপনি পারবেন, একটা অঙ্কও পারবেন না এমন মনে হচ্ছে না। মানে আপনারা যদি অলসতা করেন তাহলে প্রবলেম, কারণ হচ্ছে এখানে সবকটা অঙ্কই আপনারা পারবেন, এখানে কোনোটাই কঠিন অঙ্ক নেই। আমি তো কোনো মানে অঙ্ক করার মতো কোনোটা পাচ্ছি না। আপনারা প্রয়োজনে আমার বই থেকে সলিউশনটা দেখে নেবেন, বই থেকে সলিউশনটা দেখে নেবেন তাহলেই হবে। আর যদি কারোর কাছে আমার বইটা না থাকে, অন্য কারোর কাছে একটু হেল্প নেবেন, গ্রুপে অনেকের কাছে আমার বইটি রয়েছে, একটু দয়া করে এই কটা অঙ্কের ছবি দিয়ে একটু আপ করে দেবেন। ওকে, আমি 95 থেকে একটু কথা বলবো, 95 থেকে একটু কথা বলবো, শুধু সমীকরণগুলি একটু দাঁড় করিয়ে দেব। ওকে, ওকে দেখেন এখানে 95, প্লিজ। এখানে বলছেন যে আমরা চেষ্টা করি, পরে প্রবলেম হলে সলভ ক্লাস তো আসি, ইয়েস। ওকে, তাহলে আপনারা অবশ্যই এগুলি চেষ্টা করেন। আমি একটু সমীকরণগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ সমীকরণগুলো মূলত আপনাদের সমস্যা হতে পারে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, সমীকরণ নিয়ে কথা বলতে চাচ্ছি। ওকে, তাহলে 95 নম্বর অঙ্কটা দেখেন, 95 নম্বর অঙ্ক, 95 নম্বর অঙ্কটা দেখেন। এখানে বলা হচ্ছে যে মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলেন। এই টাইপের অঙ্ক আমি গত ক্লাসেও করিয়েছি। মামুন 240 টাকায়, 240 টাকায় গত ক্লাসে অনেক সময় নিয়ে এই টাইপের অঙ্ক দেখিয়েছি। একই রকমের কতগুলো কলম কিনলেন, সে যদি একটি কলম বেশি পেত, মানে আমি ধরে নেই যদি সে কলমের তার ক্রয়কৃত কলম যদি ধরেন আমি যদি ধরি যে এটা এক্সট্রা ছিল, তাই কিনা, তার মানে সে এই জায়গায় বলছে যে যদি সে একটি কলম বেশি পেত, তার মানে কি একটা বেশি পাওয়া মানে যদি তার কলমের সংখ্যাটা এক্স না হয়ে কি হতো, x+1, একটা যদি বেশি হতো, তাই কিনা, তখন বলতেছে যে প্রতিটা কলমের দাম 1 টাকা কম পড়তো। এখন প্রতিটা কলমের দাম 1 টাকা করে কম পড়তো। তার মানে আপনাকে একটা কলমের দাম আগে বের করতে হবে, একটি কলমের মূল্য আপনাকে আগে বের করতে হবে। ওকে, একটি কলমের মূল্য বের করতে হবে। একটি কলমের মূল্য কিভাবে বের করবেন, আগে প্রথমটার একটা ক্রয়কৃত কলমের দর বের করে, কিনছেন 240 টাকা দিয়ে, তাহলে কয়টা কিনছেন, এক্সটা মানে কিন্তু একটা না, মানে অনেকগুলি, যে কয়টা কিনেছেন সেটাকে বোঝাচ্ছে, অজানা রাশি। তার মানে যতগুলি টাকা খরচ করেছেন, ধরেন আপনি 20 টাকা খরচ করে ধরেন 5টা কলম কিনলেন, তো 4টা কলম কিনলেন, তাহলে আপনি একটা কলমের মূল্য কিভাবে বের করবেন, ওই খরচ করছেন তত কি কয়টা কিনেছেন, 4টা, 4 দিয়ে ভাগ করবেন, তার মানে 20কে 4 দিয়ে ভাগ করলে একটা কলমের দাম 5 টাকা। তাহলে একটি কলমের মূল্য বের করতে হলে 240কে আপনি x দিয়ে ভাগ করতে হবে, কারণ এক সংখ্যকে আপনি কলম কিনেছেন, একটা বিষয়। এখন এই শর্তটা যদি দেখেন, যদি একটা বেশি কিনতো তাহলে সে এই পরিমাণ কলম পেত। তার মানে এখন যদি আপনি একটা কলম বেশি কিনেন, বেশি পান, তার মানে কি আপনি 4টা কলমের জায়গায় যদি 5টা পান,
তাহলে টাকা তো 20 টাকায় খরচ করতেছেন, তাহলে কি আপনার কলমের দাম 1 টাকা কমে আসবে না? কারণ 4টা কিনছেন 20 টাকা দিয়ে, একটা কলমের দাম 5 টাকা। এবার যদি 5টা কিনেন 20 টাকা দিয়ে, তাহলে একটা কলমের দাম কত? 4 টাকা। তখন আপনি কি করবেন, যে প্রথমত 20টা কিনছিলেন 4টা কলম, আবার যদি পরে 20টা কিনেন 5 টাকা দিয়ে, তাহলে এই দুটোর বিয়োগফলই তো 1 টাকা। এটার দাম কত? এটার দাম 5 টাকা সমান সমান এটার দাম কত? 4 টাকা, তাহলে সমান সমান 1 টাকা। এই শর্তটাই এখানে দাঁড় করাতে হবে, যে পরের বার কিনলেন কত, যখন এই শর্তে দেখলেন তখন একটা কলমের মূল্য হবে 240 বাই কত? x+1। ক্লিয়ার? এটা সেকেন্ড টাইম যখন কিনলেন। ওকে, অর্থাৎ একটি বেশির ক্ষেত্রে আমার একটি কলমের মূল্য দাঁড়াচ্ছে কত? একটি কলমের মূল্য দাঁড়াচ্ছে এত। তাহলে এটাতে দাম, যেমন এটাতে দাম বেশি ছিল, এটাতে দাম কম ছিল, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যে 1 টাকা কম এটা পাবে। তার মানে কি আমাদের শর্ত মতে কি হবে? 240 বাই x বিয়োগ করতে হবে 240 x+1, এটা সমান সমান কত হবে? 1। বলেন বুঝতে পেরেছেন কিনা? দ্রুত কমেন্টে জানান। এগুলি আপনারা বাসায় বসে সমাধান করবেন, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, এখানে শুধু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে এই অঙ্ক করতে গিয়ে এক্স এর মান দুটো মান আসবে, যেহেতু আমাদের একটু পরে গিয়েই এটা এক্স বর্গ হয়ে যাবে। এক্স এর মান শুধু পজিটিভ যেটা সেটা গ্রহণ করতে হবে। কোনটা গ্রহণ করতে হবে? পজিটিভটা। আমাদের নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন করতে পারেন যে নেগেটিভ মান কেন গ্রহণযোগ্য হবে না? কারণ আপনি এখানে কিন্তু কলম সংখ্যা যদি নেগেটিভ হওয়া মানে কি? কলম সংখ্যা নেগেটিভ হওয়া মানে কি? আপনি কলমই কিনেন নাই, কিন্তু আমরা তো কলম কিনেছি, তার মানে কি এটা অবশ্যই পজিটিভ। মানুষের সংখ্যা, এটা নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে। কথাটা ক্লিয়ার? এই কারণে এক্স এর মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে এই মানটাকে বাস্তবসম্মত নয়, সো ওটা গ্রহণ করা যাবে না। এই কারণে এক্স এর এই সমীকরণ যখন কোনো কিছু ধরে নিচ্ছেন তখন ওই মানটা আমাদের নেগেটিভ হবে না, কারণ আপনি কলম কিনেছেন, তার জন্য খরচ করেছেন, তার মানে এটা তো নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন, আবার বোঝাতে হবে এরকম কে কে আছেন? কঠিন লাগছে মনে হচ্ছে। আসলে কঠিন কখন লাগে আপনারা একটা সিক্রেট শুনেন, যখন আপনি দীর্ঘ সময় গণিত করবেন তখন শেষের দিকে সহজ কথাটাও কঠিন লাগে। আমি কিন্তু এর চাইতে কমপক্ষে শতগুণ কঠিন টপিক বুঝিয়ে আসছি, তখন কিন্তু সবাই বুঝতে পেরেছেন। এর কারণটা কি? ওই শেষের দিকে আমাদের মনোসংযোগটা ওইভাবে আমরা দিতে পারি না। কথাটা ক্লিয়ার? এই কারণেই এমনটা হয়। কিন্তু আপনাদের কাজ কি, যে রাত্রে আর এই অঙ্কগুলো দেখার দরকার নেই, ঘুম থেকে উঠে আবার লাস্টে থেকে ভিডিওটা দেখবেন। কথা বুঝতে পারছেন কিনা? লাস্টে থেকে ভিডিও দেখবেন, দেখবেন এই কথাগুলোই আপনার কাছে অনেক পানির মতো সহজ মনে হচ্ছে, যেটা এখন আপনার কাছে জটিল মনে হচ্ছে। মানে আমি ট্রিকগুলি কেন বলতেছি, আমি 10 বার বলে দিতে পারবো, কিন্তু যেটা বাস্তব সত্য এটা যদি না জানেন তাহলে আপনি অনেক সময় প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু প্রয়োগ করতে পারবেন না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কথাটা ক্লিয়ার? ওকে, আমি কিন্তু একদম বলছি আপনি প্র্যাকটিক্যাল লাইফে শুধু এই উদাহরণটা নিয়ে ভাববেন, যে আপনি 20 টাকা দিয়ে ধরেন এই 4টা কলম, 4টা কলম আপনি 20 টাকা দিয়ে কিনলেন। এখন যদি আমি বলি তাহলে একটা কলমের মূল্য কত, আপনি কি বলবেন? যে 20 টাকা দিয়ে কিনছি তো, তাহলে এক একটা মূল্য হচ্ছে করে 5 টাকা। তাহলে এটা গাণিতিক ভাষায় আমরা 5 টাকা কেমনে বের করব? 20কে 4 দিয়ে ভাগ করতে হবে, 20কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। এখন আমি বললাম যদি আরেকটা কলম বেশি পেতাম, মানে 5টা যদি পেতাম, তাহলে আমার কি 1 টাকা কম লাগতো। এখন 1 টাকা কম লাগতো মানে কি, আপনি কিন্তু মোট টাকা তাই,
20 টাকায়, তার মানে এবার 5টা পেলেন, তাহলে আপনার এবার প্রত্যেকটা কলমের দাম কত? 4 টাকা। ঠিকই তো, কথা সত্য। আগে 4টা কিনছেন 20 টাকা দিয়ে, প্রত্যেকটা পড়ছে 5 টাকা। এবার যদি একটা কলম বেশি পান, এবার প্রত্যেকটা দাম পড়ে যাবে 4 টাকা। সহজ হিসাব। তাহলে আগে যেটা আগে একটা কলমের দাম বের করছেন কিভাবে? 20কে 4 দিয়ে ভাগ করছেন, কারণ এই পরিমাণ কলম আপনি কিনেছেন। আবার পরে গিয়ে আবার কি করলেন? এই যে 4 + x, দেখেন 4 + 1, একটা বেশি পাইছেন মানে কি? এই কথাগুলি আমরা বুঝতে অনেক বেশি কষ্ট করি। কারণ কি? আমরা মানে জেনারেলি চিন্তা করি না, আমরা মানে অনেক বেশি সিরিয়াসলি চিন্তা করি, এই কারণে আমরা পারি না। এখানে কি বলছে যে আর যদি একটা বেশি ক্রয় করা হয়, তার মানে কি ওই সংখ্যার সাথে আরও 1 যোগ করলেন, যোগ করে আরেকটা যে দর, এই দরটা বের করলেন। আমরা তো এই কাজটাই করেছি। প্রথমেই 240 টাকা খরচ করছি এক্সট্রা কলম কেনার জন্য। পরে আবার একটা কলম যখন বেশি পেলাম, তার মানে কি আগের সাথে একটা কলম বেশি পেলাম, তখন একটা দর আসলো, তাহলে দুটো দর পেলাম, আগের দর পরের দর। আপনি যত নিচেরটা যত বড় হবে, এইটার মান তত ছোট হবে। এই যে দেখেন, নিচেরটা যত বড় হবে, এখানে 5 দিয়ে ভাগ করছেন, এখানে মান ছোট, এখানে 4 দিয়ে ভাগ করছেন, এটা মান বড়। এগুলি বেসিক কনসেপ্ট, এগুলি আমরা গণিতের ক্ষেত্রে বুঝি না বলেই আমাদের গণিতের মূল আলোচনা কঠিন লাগে না, কিন্তু এসব দেখে আমরা আওলাইয়ে ফেলি। এই কারণেই আমাদের যৌক্তিক চিন্তাগুলি আগে শিখতে হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে কি এটা দেখেই তো বুঝতে পারছি এটা বড় এটা ছোট। কেন বুঝতে পারলাম? কারণ এটার হরটা বড় হয়ে গেছে। ব্যাস। আপনারা যখন আমার পাটিগণিত কোর্সটা করবেন, তখন এই ব্যাপারেও আমি অনেক আলোচনা করি। সেখানে ভগ্নাংশ কখন ছোট বড় হচ্ছে তখন বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, 1000বার ক্লাস করলে কি যদি এগুলি আপনি চর্চা না করেন? বলেন, এবার বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে। আপনারা বলেন তো, 96ও পারবেন, 97ও পারবেন। আমার মনে হয় কিছু হোমওয়ার্ক রাখে। হ্যাঁ, এখানে আর দুটো অঙ্ক করাবো, বাকিগুলো হোমওয়ার্ক থাক, পরে তো আপনাদের সাথে আমার কথা হবে। আর আমি এই পেজের ছবিগুলো আমি আপনাদের গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দেবনি, যাতে করে আপনারা সমাধানটাও একটু দেখে নিতে পারেন যাদের কাছে বইটি নেই। কথাটা ক্লিয়ার? ওকে। তাহলে আমার মনে হয় যে আর কথা না বাড়িয়ে একটু 97 নম্বর অঙ্কটা দেখি। 97 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি, যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো। কি করলেন? 2400 টাকায় আপনি বাস ভাড়া করলেন। ওকে। এরপর প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। মানে আপনার এখানে 97 নম্বর অঙ্কটা দেখেন, যে খরচ হচ্ছে 2400 টাকা, তাই না? এবার প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে। তাহলে আমি ছাত্রছাত্রীদের সংখ্যাটা ধরে নিই। আমি ধরে নিই একজন ছাত্রছাত্রী, তাহলে প্রত্যেকের ভাড়াটা কত পড়বে? প্রত্যেকের ভাড়াটা পড়বে 2400কে x দিয়ে ভাগ করলে এত পড়বে, প্রত্যেকের ভাড়া এত পড়বে, রাইট? এরপর বলা হচ্ছে অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায়, তার মানে এটা আমরা অতিরিক্ত আসার আগে ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা কি 1 জন। এখন বলা হচ্ছে অতিরিক্ত 10 জন আসায়, অর্থাৎ অতিরিক্ত 10 জন আসায়, তাহলে আমাদের ছাত্রছাত্রী কত হবে? তাহলে আমাদের ছাত্রছাত্রী গিয়ে হবে x + 10, অতিরিক্ত 10 জন আসায়। ওকে। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে সেক্ষেত্রে আবার ভাড়া 8 টাকা কমে যাবে। 8 টাকা কি হবে? কমে যাবে। তাহলে এখানে এইদের ক্ষেত্রে প্রত্যেকের ভাড়াটা কত হবে? 2400 x + 10। ওকে। এখন আপনারা বলেন তো,
প্রত্যেক ছাত্রছাত্রীর ভাড়া প্রথমটা বেশি না দ্বিতীয়টা বেশি, মানে প্রত্যেকের ভাড়া এই প্রথমবার যে হিসাবটা এখানে বেশি আছে নাকি দ্বিতীয়টাতে বেশি আছে। যদি মনে করেন প্রথমটাতে বেশি তাহলে প্রথম লিখবেন, দ্বিতীয়টা বেশি থাকলে দ্বিতীয়টা লিখবেন, দ্বিতীয় লিখবেন। বলেন খুব দ্রুত। ওকে, কারণ এখানে হরটা আমার কি হয়ে গেছে, হরটা আমার বড় হয়ে গেছে। ক্লিয়ার? গুড। অন্যরা কমেন্ট করেন। গুড। এখন তাহলে আমাদের কথা হচ্ছে কত বেশি। ওই যে অঙ্কে কয় টাকা বেশি বলছে, প্রত্যেকের ক্ষেত্রে 8 টাকা করে বেশি বলছে। কয় টাকা? 8 টাকা করে বেশি বলছে, রাইট? হ্যাঁ, 8 টাকা করে কমে গেল। তার মানে কি, আমরা যদি এবার শর্ত মতে দাঁড় করাই, আমি একটু মুছে ফেলি, হচ্ছে জায়গাতে আটবে না। হ্যাঁ, আপনারা তো এটা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে প্রথমটা থেকে আমি বিয়োগ দেব 2400 বাই এক্স মাইনাস 2400 এক্স প্লাস 10, এটা সমান সমান হচ্ছে 8। এখন একটা কাজ করবেন, এগুলো যদি বড় সংখ্যা হয় যে উপর থেকে এটা ছোট করে ফেলবেন। কিভাবে? যেমন এটা কিন্তু আপনি 8 300 এইভাবে ভাঙাতে পারেন, এটা 8 300 2400, আর এটা 8 1। তার মানে কি, আপনি যে কাজটা এখানে করতে পারেন, এই উপরে 8 দিয়ে যদি আপনি কি নিচে 1/8 দ্বারা যদি গুণ করেন, তাহলে কি সব কটা থেকে যদি গুণ করেন, তাহলে আমার এখানে 8 কাটা যাবে, এখানে 8 কাটা যাবে, এখানে 8 কাটা যাবে। তাহলে থাকবে কত? এখানে থাকবে আমার 1, 8 কাটা গেলে এখানে, মানে আমি একটা উদাহরণ দেখাই, আসলে আপনাদের ক্যালকুলেশন পাওয়ার এত দুর্বল যে আমি একটা লাইন অ্যাডভান্স লিখলেও তাতে সমস্যা হয়। তার মানে এত দ্বারা যদি গুণ করে দেন, তাহলে কিন্তু এটা এটা কাটা হয়ে যাবে 300, তাহলে আপনার সংখ্যাটা ছোট হয়ে গেল। আবার এর সাথেও যদি আপনি এটা 1/8 গুণ করেন, এটা এটা কাটা যাবে, তার মানে কি এটা 1 হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে, তাহলে আমরা একটু ছোট করে নিলাম, না হয় আমাদের মিডল ফ্যাক্টর করতে একদম সর্বনাশ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 10, আর এখানে হচ্ছে কত? 1। এবার আমরা যে কাজটা করব, এক্স ইন্টু এক্স প্লাস 10 লসাগু হবে এক্স এক্স বাদ, তাহলে এখানে 300 এক্স, তারপর এটা হবে আমার 3000 মাইনাস এটা এটা বাদ, তাহলে এখানে হচ্ছে কত? 300 এক্স। ওকে, সমান সমান কত? 1। এবার দেখেন আপনি কিন্তু এটা এটা বাদ দিতে পারতেছেন, রাইট? তাহলে এটা যদি আপনি ঠিকঠাক করে নেন, তাহলে আপনার এটা কত হবে? এটা আড়াআড়ি যদি গুণ করেন, তাহলে ওটা ওপাশে চলে যাবে। আর এটা এখনই গুণও করে নেন আর আড়াআড়ি গুণ করেন, দুটো একসাথে। এটা এটা গুণ করলে এটা আসবে, এটা একের সাথে গুণ করলে এটাই থাকবে, তাহলে সমান সমান এখানে কত? 3000, রাইট? এবার আপনি কি করবেন, এবার এটাকে আপনি এক্স স্কোয়ার মাইনাস 10x আর এখানে হচ্ছে মাইনাস 3000, ব্যাস। এখানে আমাদের প্লাস 10x, রাইট? তাহলে এখানে আপনি যদি মিডল ফ্যাক্টর করেন, তাহলেই হয়ে যাচ্ছে 60 50 করলে হয়ে যাবে 5 6 30, তাহলে 60x 50x মাইনাস 3000, তাহলে x কমন নিলে x প্লাস 60 আর 50 কমন নিলে x প্লাস 60। তো বুঝতেই পারতেছেন যে এই জায়গাটায় আমরা যদি একটু এখানে মুছে ফেলি, x প্লাস 60 এটা হবে, x মাইনাস 50 এটা হবে। সুতরাং এটা মাইনাস আসবে, x সমান সমান মাইনাস 60, এটা হবে না। তার মানে x সমান সমান কত? 50। এখন প্রশ্ন হচ্ছে x এর মানটা আমাদের বের হলো, কিন্তু আমাদের দুটো তথ্য ধরা ছিল। একটা তথ্য ধরা ছিল যে ফার্স্ট টাইম, অর্থাৎ যাদের যাওয়ার কথা ছিল, ফার্স্ট টাইম যাদের যাওয়ার কথা ছিল, এটা ছিল একজন, রাইট? মোট ছাত্রছাত্রী। আর যারা গিয়েছিল এরা ছিল x প্লাস 10 জন।
রাইট? বলেন বুঝতে পেরেছেন কিনা? এখন প্রশ্নে দেখবেন যে কাদের তথ্যটা জানতে চাওয়া হয়েছিল, যারা যেতে চেয়েছিল তাদের নাকি যারা গিয়েছিল তাদের, একটু কমেন্টে জানান তো। এগুলি কিন্তু প্রশ্নে মারপেজ থাকে। এখানে বলছেন যে 8 টাকা বেশি, কথা কিন্তু একটাই, শুধু পক্ষটা উল্টায় দেন। ধরেন আপনার কাছে আছে 10 টাকা, আমার কাছে আছে কত, 18 টাকা, তার মানে আপনার চেয়ে আমার 8 টাকা বেশি। এখন যদি কথা বলি যে আমার চেয়ে আপনার 8 টাকা কম, দুটো জিনিসই বিয়োগফল, দুটোই কি বিয়োগফল, এই কথাটা আপনাদের বুঝতে হবে। কম আর বেশি দুটোই কিন্তু বিয়োগফল, কথাটা ক্লিয়ার? একটু দ্রুত কমেন্টে জানান যে এখানে কোনটা চেয়েছে প্রশ্নে। ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, আমি অপশন টেস্টও বলবো, আসলে মূল বেসিকটা একটু দাঁড় করাতে হচ্ছে, কারণ এগুলি রিটেন পরীক্ষাতেও প্রশ্নগুলো থাকে। হুম, ওকে। তার মানে যে তাহলে আমাদের মান বের করতে হবে কি x+10, তাহলে 50+10, তার মানে 60। কিন্তু পরের অঙ্কেই কিন্তু একটা পেজগি লাগানো আছে, দেখেন পরের যে অঙ্কটা 98 নম্বর অঙ্কটাতে একটি পেজগি লাগানো আছে, দেখেন সেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো, হয় এই শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না আসায়, 5 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল, কথাটা ক্লিয়ার? এবার কিন্তু কতজন গিয়েছিল সেটাকে আপনি ধরে নেবেন, কারণ প্রশ্নে যা চায় আমরা মূলত সেটাই ধরে নেই। ক্লিয়ার? সাধারণত অঙ্ক করার সুবিধার্থে, কথাটা বুঝতে পারছেন কিনা? আমার মনে হয় যে আপনাদের এই অধ্যায়ের উপর একটা সলভ ক্লাস তো লাগবেই, আর আমি পৃষ্ঠাগুলো আপনাদের একটু গ্রুপে আপলোড করে দেব, আপনারা সেখান থেকে দেখে আজকের ভিতর অঙ্কগুলো করে ফেলেন ইনশাল্লাহ। পরে সলভ ক্লাসের আগে আমি একটা পোস্ট দিয়ে দেব যে কি কি সমস্যা আছে তার ভিত্তিতে আপনারা সেগুলি জানাবেন, জানালে তারপরে ইনশাল্লাহ আমি সেগুলির ভিত্তিতে আপনাদের হেল্প করব। কারণ আমাদের আর একটা মেইন ক্লাস হবে, এই ক্লাসটিও আমি সমস্ত কিছু গ্রুপে জানিয়ে দেবো, আপনারা একটু খেয়াল রাখেন। অর্থাৎ এর ভিতর দিয়ে এই মাসের মেইন ক্লাসগুলো আমাদের শেষ হয়ে যাবে, আর একটি ক্লাস হবে নতুন চ্যাপ্টারের, আর এই অধ্যায়ের উপর আমরা একটা প্রবলেম সলভ ক্লাস নেব, আর কিছু ভিডিওস আছে যেগুলি বোর্ড বই ভিত্তিক, সেগুলোও আমরা দিয়ে দেব। ওকে, তাহলে আজকে আর ক্লাসটি দীর্ঘায়িত করছি না, অলরেডি দীর্ঘ সময় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।